আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, তাই না? আহ, তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। এটি একটি বোর্ড কোশ্চিন, ঢাকা বোর্ড 2022। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে উদ্দীপক এবং প্রশ্ন দেওয়া আছে। এখানে উদ্দীপকে বলা হয়েছে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম সোডিয়াম ডাইঅক্সাইড এবং 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো। তারপরে বলা হয়েছে একটি যৌগকে বিশ্লেষণ করলে 17.72% নাইট্রোজেন, 6.33% হাইড্রোজেন এবং 75.94% কার্বন পাওয়া গেল। এর আণবিক ভর 79। তো এখানে কয়ে বলা হয়েছে সমানুকরণ বিক্রিয়া কাকে বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে ম্যাগনেসিয়াম প্লাস কপার সালফেট বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার বিক্রিয়াটিতে সালফেট আয়ন দর্শক আয়ন কেন, ব্যাখ্যা করো। গয়ে বলা হয়েছে 1 নম্বর উদ্দীপকে উল্লেখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। ঘয়ে বলা হয়েছে 2 নম্বর উদ্দীপকে উল্লিখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে হবে, গ। আর ঘয়ে বলা হয়েছে 1 নম্বর উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কি না, গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কয়ের কথা বলি। কয়ে কি বলা হয়েছে সমানুকরণ বিক্রিয়া কাকে বলা হয়। এটা আসলে একটা সংজ্ঞা মাত্র এবং তোমাদের বোর্ড বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তবু আমি বলছি। তো সমানুকরণ বিক্রিয়া, যদি কোনো বিক্রিয়ায় দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাদেরকে একে অপরের সমাণু বলা হয় এবং একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে সালফেট আয়ন দর্শক আয়ন কেন। আচ্ছা, খ বিক্রিয়াটা আমরা দেখি। এখানে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি, দর্শক আয়ন কেন বিক্রিয়া আমরা লিখতে গেলে কিভাবে বুঝবো। ক্ষয়ের অ্যান্সার, এখানে কি আছে, ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম সালফেট এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম প্লাস এখানে কপার সালফেট, এটা কপার সালফেট থেকে কি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হচ্ছে কপার, যেটা উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম কিন্তু এর জারণ মান এখানে হচ্ছে 0, কপার +2 এবং সালফেট -2। এখানে তাহলে কি হচ্ছে, এখানে ম্যাগনেসিয়াম কি করছে, বিক্রিয়ার সময় ম্যাগনেসিয়াম কি করছে, দুইটি ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কি হচ্ছে 2+ হচ্ছে, মানে দুইটি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দুইটি ইলেকট্রন দিয়ে ম্যাগনেসিয়াম কি হচ্ছে 2+ আয়নে পরিণত হচ্ছে। সালফেট কি ছিল -2। আর কপার কি করছে, ম্যাগনেসিয়ামের দানকৃত যে দুটি ইলেকট্রন ম্যাগনেসিয়াম ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কি হচ্ছে 2+ আয়নে পরিণত হচ্ছে। এই দুইটি ইলেকট্রন কপার কি করছে, কপার আয়ন ওই দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে কপার ধাতু এখানে 0, ধাতু কপার ধাতুতে পরিণত হচ্ছে, জারণ 0। তো এটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এর পরিবর্তনটা কোথায়, কেনই বা এই সালফেট আয়নটা এইটা কেন দর্শক আয়ন।
কেন এটা দর্শক আয়ন? আচ্ছা, এখানে বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি আয়ন, ম্যাগনেসিয়ামের আয়ন মানে জারণ মান, ম্যাগনেসিয়ামের জারণ মান 0 থেকে কি হয়েছে পরিবর্তিত হয়ে 0 থেকে 2 মানে +2 হয়েছে, 2+ এ পরিণত হয়েছে। আর কপার কি হয়েছে 2+ থেকে এখানে কপার ধাতুতে পরিণত হচ্ছে, মানে 0 হয়েছে, এর জারণ মান +2 থেকে 0 হয়েছে, ম্যাগনেসিয়ামের 0 থেকে +2 হয়েছে। কিন্তু এখানে সালফেট আয়ন -2 ছিল, -2 আছে। বিক্রিয়ার আগে এবং পরে সালফেট আয়নের কোনো পরিবর্তন হয়নি, মানে এই যৌগমূলক এই আয়নের বিক্রিয়া, এগুলো বিক্রিয়ার মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করা মানে যৌগমূলক গুলো, এই ধরনের কোনো যৌগমূলকই আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যার কারণে এতে জারণ মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম এবং কপারের অবস্থা। ম্যাগনেসিয়াম কি হয়েছে, এর জারণ মান 0 থেকে কি হয়েছে এখানে 2+ হয়েছে, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। কপার কি হয়েছে 2+ থেকে ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে, মানে এর জারণ মান 0 2+ থেকে 0 হয়েছে। আর সালফেট আয়ন কি হয়েছে এখানে -2 ছিল, -2 আছে, কোনো পরিবর্তন হয়নি। বিক্রিয়ার আগে যা ছিল পরেও সেটাই আছে, তার মানে সালফেট আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণই করেনি। আর আমরা এটা জানি যে যে সকল মূলক মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেইগুলোকে, বা যে সকল আয়ন, যেমন এখানে সালফেট আয়নের কথা বলা হয়েছে, এরকম যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে কি বলা হয়, দর্শক আয়ন বলা হয়। তাহলে যেসব আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। আর এখানে সালফেট এই ধরনের দর্শক আয়ন, কেননা সালফেট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিভাবে আমরা বুঝলাম যে সালফেটের বিক্রিয়ার আগে এবং পরে এর জারণ মানে কোনো পরিবর্তন হয়নি, যার যার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা বিক্রিয়ায় অংশগ্রহণই করেনি। তাহলে যেসব আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে দর্শক আয়ন বলা হয়। এখানে সালফেট আয়নের জারণ মানে কোনো পরিবর্তন হয়নি, বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়ার পরও সেটাই আছে, যার কারণে সালফেট আয়ন একটি দর্শক আয়ন। আশা করছি বুঝতে পেরেছ, অবশ্যই বুঝতে পেরেছ। তো গয়ে যাওয়া যাক। গয়ে কি বলা হয়েছে, 2 নম্বর উদ্দীপকে উল্লিখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে হবে। 2 নম্বর উদ্দীপকটা এখানে কি বলা হয়েছে, এক যৌগে বিশ্লেষণ করে 17.72% নাইট্রোজেন, 6.33% হাইড্রোজেন এবং 75.94% কার্বন পাওয়া গেছে। তাহলে কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। আচ্ছা, আমি আগে কিছু কথা বলবো, তারপরে আমি অঙ্কে যাব। আমি মিশিয়ে দিচ্ছি কারণ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখানে আমি গয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আগে আণবিক ভর নিয়ে কিভাবে বের করতে হয়। তো আণবিক ভর বের করার জন্য যে যে মৌলের পার্সেন্ট দেওয়া থাকে সেইগুলো কি করতে হয়, সেইগুলোকে প্রথমে যে মৌলের যে পার্সেন্ট সেই মৌলের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ওই পার্সেন্টকে ভাগ করতে হয়। ভাগ করার পরে আমরা যে ভাগফলগুলো পাবো এদের মাঝখান থেকে সবচেয়ে ছোট মানে সবচাইতে ক্ষুদ্রতম যে ভাগফল সেইটা দিয়ে প্রত্যেক ভাগফলকে ভাগ করতে হয়। এরপর আমরা যে সংখ্যাটা পাবো এই সংখ্যাগুলো প্রতীকের ডানে বসালে আমরা কিন্তু স্থূল সংকেত পেয়ে যাই, এবং স্থূল সংকেতকে এরপর কিভাবে আণবিক সংকেতে নিয়ে আসতে হয় সেটা আমি অঙ্কের মাধ্যমে বলছি। তো যা হোক, এভাবে আগে স্থূল সংকেতে পরিণত করতে হবে। আণবিক সংকেতে নিয়ে আসার জন্য সংকেতটা আগে স্থূল সংকেতে নিয়ে আসতে হবে, তারপরে কি করতে হবে, এটাকে আণবিক সংকেত নিয়ে আসতে হবে। তাহলে আমি কি বললাম, প্রথমে বলেছি যে যেই মৌলের পার্সেন্ট থাকবে এদের প্রত্যেকের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ওই পার্সেন্টেজকে ভাগ করতে হবে। এরপরে ভাগফলের মধ্যে থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে
প্রতিটি ভাগফলকে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা এভাবে কি পাবো, এভাবে স্থূল সংকেত পাবো, এবং স্থূল সংকেত পর কিন্তু আমরা আণবিক সংকেতে আসবো। আচ্ছা, দেখা যাক এবার কি কি দেওয়া আছে। এখানে এখানে দেওয়া আছে 17.72% নাইট্রোজেন। তার মানে এখানে গয়ের আনসার নাইট্রোজেন, মানে এন ইকুয়াল টু কত, 17.72% নাইট্রোজেন। তারপরে বলা হয়েছে 6.33 হাইড্রোজেন, এইচ ইকুয়াল টু এত পার্সেন্ট। তারপরে কার্বন 75.94, এত এত পার্সেন্ট দেওয়া আছে। আমরা কি করব, এই পার্সেন্টেজকে, প্রতিটা পার্সেন্টেজকে ওই মৌলের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে কিন্তু আমাদেরকে পারমাণবিক ভরটা অবশ্যই জানতে হবে। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, তাহলে নাইট্রোজেন কে আমরা কি দিয়ে ভাগ করব, নাইট্রোজেন সমান কি হচ্ছে 17.72 ভাগ কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। তাহলে আমরা কি করব, এটাকে 14 দিয়ে ভাগ করব। এরপরে হাইড্রোজেন 6. হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। তাহলে আমরা এটাকে 1 দিয়ে ভাগ করব। কার্বন কার্বন কত, 75.94, এবং এর পারমাণবিক ভর 12, আমরা সবাই জানি। আচ্ছা, দেখা যায় এখন পার্সেন্টেজটা কি আসে। আমরা একটু ক্যালকুলেশনে যাই, তাহলে এখানে 17.72 ভাগ 14। আচ্ছা, 17.72 ভাগ 14, ওয়ান পয়েন্ট 2657, এটা হচ্ছে 1.2657। তারপরে আছে কি, এখানে হচ্ছে 1 দিয়ে ভাগ করলে এটাই হয়। এরপরে 75.94 ভাগ 12। আচ্ছা, 75.94 ভাগ 12, তাহলে আমরা কত পাচ্ছি, আচ্ছা 75.94 ভাগ 6.3283। আচ্ছা, 6.3283। তাহলে এখন আমরা কি করব, এখন আমি কি বলেছি যে এই ভাগফলের মধ্য থেকে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটি, ওইটা দিয়ে প্রত্যেকটা ভাগফলকে ভাগ করতে হবে। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এখানে আছে 1.2657, 6.30, এখানে আছে 6.3283। তো এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1.2657, এটা দিয়ে আমরা কি করব, প্রত্যেকটা ভাগফলকে ভাগ করব। তাহলে আমরা ভাগ করে দেখি কি আসে। 1.2657, আচ্ছা
আচ্ছা, নাইট্রোজেন 1 পয়েন্ট ভাগ তারপর কি ছিল হাইড্রোজেন, এটা কত ছিল হচ্ছে 6.33 ভাগ 1 পয়েন্ট, এরপর ছিল কার্বন। কার্বন কত ছিল? কার্বন হচ্ছে 6.3283, আর ভাগ কত দিব? 1.2657। আচ্ছা, এখানে কত দাঁড়ায় এবার দেখা যাক। এটা ভাগ করলে 1 হয় আমরা জানি। এবার 6 মানে 6.33 কি হয়, এখানে 6 পয়েন্ট ভাগ কত? আচ্ছা, 5.001। এরপরে 6 ভাগ 4.99। আচ্ছা, তাহলে এখানে কিছু কথা। এখানে আমরা কিন্তু একটা শুধু পূর্ণ সংখ্যা পেয়েছি, বাকি দুইটা কিন্তু দশমিক এসেছে। তো স্থূল সংকেত লেখার জন্য সংখ্যাগুলোকে মানে রিয়েল সংখ্যা হতে হয়, মানে পূর্ণ সংখ্যা হতে হয়। এই জন্য যদি এরকম সংখ্যা এসে যায় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন সবগুলো আমরা পূর্ণ সংখ্যা পাই। এরকম কোন সংখ্যা দিয়ে আমরা গুণ করে সবগুলোকে পূর্ণ করে নেব, মানে সবগুলোকে রিয়েল সংখ্যা আসতে হবে, এখানে কোনো দশমিক সংখ্যা রাখা যাবে না। তো এখানে যেমন 5.001, এখানে আমরা 5 ধরে নেব, কারণ এখানে 5.00 মানে এখানে 5, এখানে 4.999 মানে 999, তাহলে এখানে আমরা 5 ধরতে পারি। তো এরকম ভগ্নাংশ মানে দশমিক আসলে আমরা কি করব, মানে এমন মানে চিন্তা করব যে কোন সংখ্যা দিয়ে সবচেয়ে কাছের সংখ্যা দিয়ে গুণ করে দেখবো যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা প্রতি ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাই। এরকম কোন সংখ্যা আমরা নিয়ে প্রতিটাকে গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করতে পারবো, এবং ওই সংখ্যাগুলো আমরা প্রতীকের ডেনে ডেনে বসালে কি পাবো? আমরা সংকেত পাবো। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা 4.005, তার মানে আমরা কিন্তু এখানে 5 ধরে নিতে পারি। 4 এখানে আমরা তাহলে 5 ধরে নিতে পারে, এবং এখানে আমরা 4.999 মানে 999, এখানে আমরা কত 5 ধরতে পারি। তাহলে স্থূল সংকেত সমান C5H5N। তাহলে আমরা এখন কিভাবে আণবিক সংকেতে নিয়ে আসবো? আণবিক সংকেত উদ্দীপকে বলা হয়েছে, মানে প্রশ্নে বলা হয়েছে আণবিক সংকেত বের করার কথা। তাহলে আণবিক সংকেত বের করার জন্য আমাদেরকে অবশ্যই এই পর্যন্ত আসতে হবে, তারপরে আমরা কি করব? এই স্থূল সংকেতটাকে আণবিক সংকেতে রূপান্তরিত করব, আণবিক সংকেত নিয়ে আসব। আচ্ছা, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবে, এরপর কিভাবে আণবিক সংকেত বের করব দেখা যাক। আণবিক সংকেত ধরি
যৌগটির আণবিক সংকেত এত এন, অর্থাৎ স্থূল সংকেতে এনই হচ্ছে আণবিক সংকেত। তাহলে দেওয়া আছে আণবিক ভর এত। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি। প্রশ্ন মতে এখন স্থূল সংকেতে ভর বের করতে হবে, বা এখানে কার্বন 12 5 হাইড্রোজেন 1 গুণ 5 নাইট্রোজেন 14 ইকুয়াল টু কত, এত এন সমান এত, বা 5 গুণন 60 65 আর 14 কত হয় 79, বা এত এন ইকুয়াল টু এত, বা এন ইকুয়াল টু বাই এত। তাহলে অতএব এন ইকুয়াল টু আমরা কত পেলাম 1। তার মানে স্থূল সংকেতটাই কিন্তু আণবিক সংকেত, কারণ এন ইকুয়াল টু শুধু 1 বের হয়েছে। তাহলে এখানে আণবিক সংকেত কি হবে, স্থূল সংকেত এন 1, তাহলে অতএব আণবিক সংকেত ওইটাই থেকে যাবে, কারণ এখানে এন ইকুয়াল টু 1, এন এর মান যদি আমরা প্রতিটা প্রতীকের ড্যানে গুণ করে বসে তাহলে মান ওইটাই থেকে যাবে, কারণ 1। তাহলে আমরা কি করব, কার্বন 5 হাইড্রোজেন 5 এটা হচ্ছে আণবিক সংকেত। স্থূল সংকেতটাই আণবিক সংকেত। কেন সেটা তোমরা বুঝতেই পেরেছো। যদি এন এর মান আলাদা হতো তাহলে এটা আলাদা হতো, কারণ ওই মানটাদের ভিতরে গুণ হতো, তাহলে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যেত। কিন্তু এন এর মান 1, এই কারণে স্থূল সংকেতটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে আশা করছি বুঝতে পেরেছো আমরা কিভাবে আণবিক সংকেত বের করব। আণবিক সংকেত বের করার জন্য আবারও বলছি, প্রথমে পার্সেন্টেজটাকে কি করতে হবে, স্থূল সংকেত নির্ণয় করতে হবে। মানে পার্সেন্টেজ যেই যেই মৌলের দেওয়া থাকবে সেই সেই মৌলের নিজ নিজ মানে সেই মৌলের পারমাণবিক ভর দিয়ে প্রতিটা পার্সেন্টেজকে আমরা কি করব, ভাগ করব, এবং এই ভাগফলের মধ্য থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে প্রতিটি ভাগফলকে আবার ভাগ করব। যদি এখানে কোনো দশমিক মানে সংখ্যা আমরা পেয়ে যাই তাহলে কি করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন আমরা প্রতিটি সংখ্যাকে মানে পূর্ণ সংখ্যা পাই প্রতিটি ক্ষেত্রে, মানে রিয়েল সংখ্যা আমাদের দরকার স্থূল সংখ্যা লেখার জন্য, এই কারণে। আর এবং এই পূর্ণ সংখ্যাগুলো আমরা যদি প্রতিটি প্রতীকের ড্যানে বসাই তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। এবার স্থূল সংকেতের এনটাই কিন্তু আণবিক সংকেত আমরা ধরে নিব, এবং আণবিক ভর যেটা দেওয়া থাকবে সেটা কি করব, আমরা ইকুয়াল টু এটা করলে আমরা এন এর মান পেয়ে যাব। এটা হচ্ছে আণবিক সংকেত। তো যাই হোক, আরো কিছু কথা এক্ষেত্রে, অনেক সময় যদি এরকম হয়, যেমন যদি দেওয়া থাকে
এখানে আণবিক ভর দেওয়া আছে, এখানে দেওয়া থাকতে পারে বাষ্প ঘনত্ব, যে যৌগটির বাষ্প ঘনত্ব এত। তাহলে আমরা কিভাবে পারবো? বাষ্প ঘনত্বকে আমরা জানি 2 দিয়ে গুণ করলে কিন্তু আণবিক ভর পাওয়া যায়। তাহলে আমরা যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেটাকে 2 দিয়ে গুণ করে নেব, তাহলে আমরা আণবিক ভর পাবো। আবার এরকম হতে পারে হয়তো এমন একটি যৌগ বলা হয়েছে এত এত সমানে গঠিত একটি যৌগ, এত এবং এত পার্সেন্ট দেওয়া আছে, হয়তো 3টি মৌলের সমানে গঠিত একটা যৌগ 2টি পার্সেন্ট দেওয়া আছে, অপরটি নাই। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করবো? যে আমরা যে 2টি পার্সেন্ট দেওয়া আছে ওই 2টিকে আমরা যোগ করবো, করে পার্সেন্ট মানে 100% সবগুলো মিলে, তাহলে আমরা 100 সাথে ওটা মাইনাস করে দিব, তাহলে আমরা কিন্তু তৃতীয়টি পেয়ে যাব। যদি এমন হয় যে হয়তো বলা হয়েছে মানে এ একটি জৈব জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিডটি কি কি মৌল দ্বারা গঠিত সেটা আমাদেরকে জানতে হবে, এবং জানার পরে যে 2টি মৌল ওখানে দেওয়া থাকবে সেই 2টি মৌল আমরা তো ওখানেই পাবো, কিন্তু অপর মৌলটি আমরা অবশ্যই বুঝতে পারবো যে এখানে কি ছিল, এবং সেটার পার্সেন্টেজ আমরা বের করব কিভাবে? যদি মনে করো বলা হয়েছে এ একটি জৈব অ্যাসিড এবং সেখানে হাইড্রোজেন এত পার্সেন্ট এবং কার্বন হাইড্রোজেন কার্বন বা কার্বন দেওয়া আছে বা অক্সিজেন নেই, কোনো একটা দেওয়া নেই, তাহলে আমরা কি করব? আমরা জানি যে কি কি মিলে কি কি মৌল মিলে যৌগ অ্যাসিড তৈরি হয়, তাহলে আমরা অবশ্যই সেটা পারবো যে এখানে কোন মৌলটি হতো সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো, এবং এইভাবে আমরা মৌলটি চিহ্নিত করতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু মৌলগুলো বের করতে হবে, আমাদেরকে জানতে হবে যে এই যৌগটি বা এই অ্যাসিডটি যেটার কথা বলা হয়েছে এই অ্যাসিডের মধ্যে কি কি মৌল থাকতে পারে সেইগুলো আমরা হিসেব করে বের করব, তাহলে আমরা মৌলটি চিহ্নিত করতে পারবো। এরপর আমরা যে নিয়মে অঙ্ক করেছি সেই নিয়মে অঙ্ক করলে আমরা সংকেত মানে স্থূল সংকেত পাবো, আর স্থূল সংকেতের এনটাকে আমরা এইভাবে আণবিক সংকেতে পরিণত করবো। আশা করছি বুঝতে পেরেছো। তো এবার যাওয়া যাক ভয়ে কি বলা হয়েছে। ভয়ে বলা হয়েছে 1 নম্বর উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা। তাহলে 1 নম্বরে কি বলা হয়েছে, বিক্রিয়াটা আমরা দেখি। তাহলে এখানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে সমতাকরণ যে বিক্রিয়াটা সেটা আমরা লিখে দেখা যাক কি হয়। তাহলে 10 পয়েন্ট মানে সোডিয়াম কার্বনেট, এখানে ভয়ের অ্যান্সার সোডিয়াম কার্বনেট। মানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য এত গ্রাম সোডিয়াম ডাইঅক্সাইড এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হয়েছে। তাহলে এই দুটা এত গ্রামের জন্য কি কি লাগছে, এত 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 গ্রাম আছে। তাহলে 10 পয়েন্ট এত গ্রাম কি সোডিয়াম আর হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে সোডিয়াম আমরা কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। তাহলে সোডিয়াম 23, সোডিয়াম 23 গুণ 2, কার্বন কত 12, অক্সিজেন 16 গুণ 3। তাহলে এখানে টোটাল কত আসছে 23 গুণ 46, 12 এখানে 3 ছিল 48। তাহলে এখানে আমরা টোটাল পাচ্ছি 106 গ্রাম। আর এখানে আমাদের এইগুলো দরকার নাই, আচ্ছা এইগুলো আমরা না দিলেও চলবে, কারণ এটা তো উদ্দীপকে দেওয়াই আছে পরিমাণটা। আচ্ছা তাহলে এখন হচ্ছে
কি ছিল? সোডিয়াম ডাইঅক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরিমাণের এখানে দরকার নেই, আমরা একটু বিক্রিয়া দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম ডাই অক্সাইড, সোডিয়াম 23, আর এখানে আছে কত? সোডিয়াম 2টা, তাহলে 23 দুগুণ 46, আর অক্সিজেন কত? 16। তাহলে 16 আর 46-এ 62 এত গ্রাম। এখানে কার্বন 12, অক্সিজেন 16 দুগুণ 32, তাহলে হচ্ছে এখানে 44 গ্রাম। তাহলে এত গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরির জন্য সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে 62 গ্রাম। আমরা কোথায় থেকে পাচ্ছি? বিক্রিয়া থেকে। বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি? যে এত গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে 62 গ্রাম। কোথায় থেকে পাচ্ছি আমরা? সমীকরণ থেকে, মানে বিক্রিয়া থেকে। তাহলে বিক্রিয়া অনুসারে একশো 6 এত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে কত? 62 গ্রাম। অতএব 1 গ্রাম সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে 106 গ্রাম। অতএব কত? সোডিয়াম ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে কত? এখানে আমরা এত গ্রাম মানে 6.3, 6 এত গ্রাম সোডিয়াম কার্বনেট কত দেওয়া আছে এখানে? 10.6। অতএব 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে কত? 62 গুণ 10.6 বাই 110 এত গ্রাম। তাহলে কত দেখা যাক, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 62 ইন্টু 10.6 বা 6.2। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি? এত গ্রাম। তাহলে আমরা দেখছি বিক্রিয়া অনুসারে আমাদের সোডিয়াম ডাইঅক্সাইড লাগছে কত? 6.2 গ্রাম। কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত? এখানে দেওয়া আছে 6.3 গ্রাম, মানে একটু বেশি দেওয়া আছে। তার মানে এখানে পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম ডাইঅক্সাইড আছে। সোডিয়াম ডাইঅক্সাইড আমরা পর্যাপ্ত পরিমাণ আছে দেখতে পাচ্ছি। কিভাবে? আমরা মানে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে সোডিয়াম ডাইঅক্সাইড এখানে পর্যাপ্ত পরিমাণ আছে। এবার দেখা যাক কার্বন ডাইঅক্সাইডের কি অবস্থা। কার্বন ডাইঅক্সাইড তাহলে বিক্রিয়া অনুসারে এত গ্রাম 106 গ্রাম 106 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড
লাগছে কত? 44 গ্রাম। অতএব 1 গ্রাম জন্য কার্বন ডাই অক্সাইড জন্য অতএব কি ছিল উদ্দীপকে এখানে 4.3। আচ্ছা, এখানে 106, তাহলে এত গ্রাম। আচ্ছা, এবার দেখা যাক ক্যালকুলেশন কি হয়। 44 ইন্টু 10.6 ভাগ 106 কি 4.4। আচ্ছা, এত গ্রাম। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড লাগছে 4.4 গ্রাম এবং আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত? 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম কম আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম আছে, মানে এখানে 4.4 দরকার, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে 4. আমরা বিক্রিয়া থেকে পেলাম যে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ লাগছে কত? 4.4 গ্রাম, কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে 4.3 গ্রাম। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড ঘাটতি কত গ্রাম? কার্বন ডাই অক্সাইড ঘাটতি কত, মানে কম আছে কত? এখানে 4.4 আর এখানে যে কত 4.3, তাহলে কত হয়? 0.1। এত গ্রাম কার্বন ডাই অক্সাইড ঘাটতি আছে আমাদের, মানে কম আছে। তার মানে যদি কোনো একটি কম থাকে তাহলে অবশ্যই আমরা মানে কখনোই প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়ার আশা করতে পারি না। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম ডাইঅক্সাইড কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল, যেটা আমরা বিক্রিয়া থেকে পেলাম, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম আছে, মানে 0.1 গ্রাম কম আছে আমরা দেখতে পাচ্ছি। আর এই কারণে আমরা কখনোই এই বিক্রিয়া থেকে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ আশা করতে পারি না। তো এখানে বলা হয়েছে সংঘটিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা, গাণিতিক যুক্তি। তাহলে আমরা গাণিতিক যুক্তির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমরা জানি যে যদি উৎপাদের মানে উদ্দীপকে যেটা দেওয়া আছে এর চেয়ে আমরা বিক্রিয়াতে যে পরিমাণটা পেয়েছি এটার চেয়ে যদি আমরা উদ্দীপকে কম থাকে তাহলে কিন্তু সেটা মানে কম। এখানে আমাদের ছিল 4.3, আমাদের দরকার 4.4, কারণ আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াতে লাগবে 4.4 গ্রাম, কিন্তু আমাদের দেওয়া আছে 4.3 গ্রাম, তার মানে কম দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 0.1 গ্রাম কম দেওয়া আছে, আর এই কারণে আমরা এখানে প্রত্যাশিত উৎপাদ
আশা করতে পারি না, মানে আমরা প্রত্যাশিত উত্তর পাবো না এই বিক্রিয়া থেকে। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে আমরা এরকম প্রশ্নের অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো এই সৃজনশীলের অ্যান্সার ভুল হলে আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা দৃষ্টি সুন্দর, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এই আর কি। কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো আমার কথার মাঝে মানে লেখার মাঝে অনেক সময় যদি মানে তোমরা বুঝতে না পারো, বা যে কোনো বিষয় তোমাদের কাছে মানে কঠিন জটিল বলে মনে হয়, তাহলে তোমরা আমাকে লিখবা। তাহলে আমি অবশ্যই সেখানে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার অবশ্যই ভুল থাকবে না সেটা নয়, কারণ অবশ্যই আমার ভুল থাকতে পারে। তো যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করো এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখো, এবং আমাকে তোমরা লিখো। তাহলে আমি আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, আমার ভুলটা বুঝতে পারবো। ও তো এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে ইতি টানছি। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।